কোনো ব্যক্তি যদি কাজ করতে করতে মারা যান, বিশেষ করে বিএলওদের ক্ষেত্রে বলছি, যদি কাজ করতে করতে মারা যান তাহলে তাদের ক্ষেত্রে একটা কম্পেনসেশন, একটা ক্ষতিপূরণ ইলেকশন কমিশন থেকে পাওয়া সম্ভব না। আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো তারা এই এসআইআরকে যেভাবে প্রজেক্ট করেছেন, চূড়ান্ত ভোটার তালিকা কি প্রকাশ হবে? যা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী যদি কাজ হয় তাহলে প্রকাশ করতে অসুবিধা হওয়া উচিত নয়। একজন যদি কেউ চক্রবর্তী লেখেন, তারপরে যদি চক্রবর্তীর বানান অন্যরকম লেখেন পরবর্তীকালে, তাহলে এমনও তো হতে পারে সেটা দুটো ব্যক্তি, শুধু কম্পিউটার তো সেটা বুঝতে পারছে না। মে মাসের আগে একটা নতুন সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে, সুতরাং সেই টাইম লিমিটের মধ্যে যা সবচেয়ে ভালো সম্ভব সেটাই করা হয়েছে। 2025 অক্টোবরের রোল থেকে বিয়োগ করা হয়েছে এই সমস্ত নাম দিয়ে ড্রাফট রোল পাবলিশ হয়েছে 16ই ডিসেম্বর। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এসআইআর নিয়ে কার্যত রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠছে। রাজ্যের শাসক দল কার্যত এসআইআরকে আতঙ্ক, কোথাও হয়রানি বলে উল্লেখ করছে এবং রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছটে চিঠি পাঠিয়েছেন কমিশনকে। এসআইআরের যে চূড়ান্ত ভোটার তালিকা এর শেষে যে প্রকাশের যে নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছিল সেটা কি পরিস্থিতিতে রয়েছে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। স্যার, প্রথমে আপনাকে ওঙ্কারে স্বাগত। নমস্কার। একটা কোথাও আশঙ্কা তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিচ্ছেন কমিশনকে, সুপ্রিম কোর্টে আজকে নতুন করে একটা পিটিশন করেছেন শুনলাম, নির্দিষ্ট যে টাইমটা দেওয়া হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা কি প্রকাশ হবে? এখন অবধি আমাদের যা শুনানি প্রক্রিয়ার যা অবস্থা, তাতে শুনানি সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত এবং যা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী যদি কাজ হয় তাহলে প্রকাশ করতে অসুবিধা হওয়া উচিত নয়। এই যে বারবার অভিযোগ আসছে যে এসআইআর মানে একটা আতঙ্ক, একটা ভয়ের পরিবেশ, এটা কি কোথাও কি মনে হচ্ছে আপনার কৃত্রিমভাবে কোনো স্বার্থভাবে তৈরি করা হয়েছে? আমি তো আতঙ্কের কিছু দেখছি না। কোনো না কোনো অসঙ্গতি পাওয়া গেছে যাদের ক্ষেত্রে, এবং সেই সংখ্যাটাও হচ্ছে সম্পূর্ণ ভোটার তালিকায় যে সংখ্যা ছিল তার মোটামুটিভাবে 6 ভাগের 1 ভাগ। তো এই ব্যক্তিদের ক্ষেত্রে কোথাও বানান ভুল, কোথাও কারুর সাথে ম্যাপিং করে দেওয়া হয়েছে অনেক লোককে, কোথাও বাবার সাথে ছেলের বয়সের ফারাক অত্যন্ত কম বা খুব বেশি, এই ধরনের কেসগুলোয় জাস্ট আমাদের আরেকবার নথিটা যাচাই করে নিয়ে যাতে একটা ভালো ইলেকট্রাল রোল, অ্যাকিউরেট ইলেকট্রাল রোল করা যায়, তারই উদ্দেশ্যে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে, তাদের হিয়ারিংয়ের সুযোগ দেওয়া হয়েছে যাতে তাদের কাছে যে নথি আছেন সেই নথি শেয়ার করেন এবং সেই নথি দেখে পরীক্ষা করে আমরা সেই সমস্ত কারেকশন করে নেব। এবারে কোথাও যেন মনে হচ্ছিল যে রাজ্য সরকার তো প্রথম থেকে এসআইআর বিরোধিতা করছিল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্যের যে সরকার তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবে কমিশনকে। সহযোগিতা ঠিকঠাক নিশ্চয়ই পাচ্ছেন? এসআইআর প্রক্রিয়া কীভাবে চলছে সহযোগিতা ছাড়া? আমরা তো দেখুন, আমাদের প্রায় 1 লক্ষ বুথ লেভেল অফিসার কাজ করছেন, প্রায় 7,000 ইয়ারও কাজ করছেন। কাজের ক্ষেত্রে আমরা যে পরিকল্পনা নিয়ে কাজটার মধ্যে কাজটা শুরু হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা চলছে। হ্যাঁ, কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে আমি বলবো যে কাজটা চালু আছে। অনেক জায়গায় আমরা দেখেছি বিএলও যারা তারাও আক্রান্ত হয়েছে। কমিশন কি একটু কঠোর হওয়া উচিত ছিল মনে হয়? কমিশনের কী হওয়া উচিত ছিল সেটা আমার বলার ঠিক শোভা পায় না। কমিশনের কাছে সমস্ত রিপোর্টই আছে। কমিশন কোনো না কোনো ঘটনা ঘটলে এখানে সিইওর অফিস থেকে তারা রিপোর্ট চাইছেন, সেই রিপোর্ট পাঠানো হচ্ছে, তারা পর্যালোচনা করছেন, তারপর তারা সিদ্ধান্ত নিচ্ছেন। রাজ্য শাসক দল তাদের অভিযোগ 140 জন মারা গেছে আতঙ্কে, বিএলও হতে পারে বা ভোটার হতে পারে। নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ জমা পড়েছে এই মুহূর্তে? এখন অবধি কোনো অভিযোগ জমা পড়েনি। আমরা আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার শ্রী আগরওয়াল তিনি অনেকবার জেলা শাসকদের কাছে রিপোর্ট চেয়েছেন যে কেননা কোনো ব্যক্তি যদি কাজ করতে করতে মারা যান, বিশেষ করে বিএলওদের ক্ষেত্রে বলছি, যদি কাজ করতে করতে মারা যান তাহলে তাদের ক্ষেত্রে একটা কম্পেনসেশন, একটা ক্ষতিপূরণ ইলেকশন কমিশন থেকে পাওয়া সম্ভব এবং সেটা যে রিপোর্ট লাগে, এখানকার পুলিশ রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট ইত্যাদি, সেই সমস্ত দিয়ে মেডিকেল রিপোর্ট এইসব দিয়ে ইলেকশন কমিশনে পাঠালে তারা সেই ক্ষতিপূরণ দেন। যদিও ক্ষতিপূরণ
মানে যে তার মানে ক্ষতিটা সত্যি করে পূরণ হলো তা নয়। একজন মানুষ যদি তার যদি মৃত্যু হয় সেটা একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এই রিপোর্ট আমরা এখন অবধি পাইনি কোনো জেলা থেকে। আমরা শুনেছি যে কোনো কোনো জেলায় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেটা তো একটা নথির মধ্যে দিয়ে আসবে, সেটা এখনও আসেনি। এর আগে 2002-এও তো এসআইআর হয়েছিল, তাহলে এই এসআইআরটা নিয়ে এত কেন আতঙ্ক তৈরি হচ্ছে বলে আপনার কী মনে হয়? এটা এটা ঠিক আমি বলতে পারবো না। আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো তারা এই এসআইআরকে যেভাবে প্রজেক্ট করেছেন, কারণ এসআইআর তো শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, আরও 11টা রাজ্যে হচ্ছে। সেই 11টা রাজ্যে তো এরকম এত বেশি তারা খবরের শিরোনামে আসছে না। তো কোনো না কোনো কারণে হয়তো বিভিন্ন রাজনৈতিক দল এসআইআরকে নিয়ে খুব বেশি মানে প্রচার করে ফেলেছেন, যার ফলে মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে এই এসআইআরটা কেন এত সময় লাগছে বা কেন এত ধরনের কমপ্লিকেশন হচ্ছে ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এবং রাজ্যের শাসক দল অনেক নেতা দাবি করেছে যে এসআইআরটা এত কম সময় হওয়া সম্ভব না, একটু বেশি সময় নিলে ভালো হতো। আপনার কি মনে হয় পর্যবেক্ষক হিসেবে? সমস্ত সব কিছুই অনেক কিছু করলে অনেক কিছু ভালো হতো, কিন্তু তার মানে এই নয়। আমাদের তো দেখতে হবে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের রাজ্যে মে মাসের আগে একটা নতুন সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে। সুতরাং সেই টাইম লিমিটের মধ্যে যা সবচেয়ে ভালো সম্ভব সেটাই করা হয়েছে। এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা কিন্তু প্রথম থেকে বলছে এসআইআর প্রক্রিয়ায় 2 কোটি নাম বাদ যাবে। তারা বারবার সংবাদ মাধ্যমে মুখ খুলছেন। এই যে বারবার মুখ খোলা, কোথাও কি নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, সেটাকে প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে এই মন্তব্য করার জন্য? আমাদের যে প্রক্রিয়ায় কাজ হচ্ছে সেটা প্রথম দিন থেকে যে প্রক্রিয়ায় কাজ হচ্ছে, আজও সেই একই প্রক্রিয়ায় কাজ হচ্ছে। কোনো রকম পরিবর্তন, কোনো রাজনৈতিক দল কিছু বলেছেন সেই জন্য পরিবর্তন করা হয়েছে প্রসেসের মধ্যে, এরকম হয়নি। আমার মনে হয় না যে রাজনৈতিক দলের বক্তব্যের ওপর নির্ভর করে কোনো ধরনের মানে পলিসি চেঞ্জ করা হয়েছে। মানে রাজ্যের শাসক দল একটা অভিযোগ করছেন যে সিইও যে দপ্তর, সেখানে তাদের যে অ্যাপ, সেটাকে কোথাও ব্যবহার করে ভুলভাবে তথ্য দিয়ে ভোটারকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, বিশেষ করে যেটা সংখ্যালঘু ভোটার, সেটা বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। অভিযোগ হচ্ছে আপনাদের। এটা একেবারেই অমূলক এই অভিযোগ। প্রথম কথা হচ্ছে ইলেকট্রাল রোলে কোনো মানে নির্বাচকের কোনো তার সম্প্রদায়, তার কাস্ট ইত্যাদি নোটিং থাকে না। সুতরাং আলাদা করে কাউকে নোটিশ দেওয়া তার অমুক ধর্ম বা অমুক কাস্ট বলে, এটা সম্ভবই নয়। সুতরাং এটার কোনো বাস্তবতা নেই। সিইও অফিসাররা তো রোল নিয়ে কাজ করছেন না, রোল নিয়ে কাজ করছেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। তারা বিভিন্ন নির্বাচকের কাছ থেকে বা যারা নোটিশ পেয়েছেন তারা এসছেন শুনানি কেন্দ্রে, তাদের কাছ থেকে নথি নিয়েছেন। সেই নথিগুলো তারা আপলোড করেছেন সিস্টেমে। সেই নথি পরীক্ষা করে দেখবেন যে সেটা যে মানের নথি হওয়া উচিত, যা যা লিস্টে দেওয়া আছে ইলেকশন কমিশনের সেই অনুযায়ী কিনা, এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন। ধরুন কোনো ভোটার তারা শুনানিতে যেতে পারলেন না, শুনানি কেন্দ্রে যেতে পারলেন না, সেক্ষেত্রে যদি তিনি মানে জেনুইন ভোটার হন, তার পরবর্তী কী করবেন তিনি? তিনি সঙ্গে সঙ্গে একটা অনুরোধ করবেন যে আরেকটা অন্য তারিখ দেওয়ার জন্য শুনানির। আমাদের কাছে এরকম বহু কেস এসছে, আর আমাদের কাছেও শুধু নয়, ইআরওর কাছে যদি আবেদন করে, ইআরওরা বেশিরভাগ ক্ষেত্রেই একটা অন্য ডেট দিয়ে দিচ্ছেন যেদিন উনি গিয়ে ওনার নথি জমা দিতে পারছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 2 কোটি নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। সংখ্যাটা কী হতে পারে? এই সংখ্যা বলা সম্ভব নয়। আমি এটুকু বলতে পারি আপনাকে যে আনম্যাপড কেস যেগুলো, যেখানে যার নাম আছে রোলে, তার সাথে 2002-এর রোলে কারোর আত্মীয়তার কোনো লিঙ্ক দেখানো যায়নি বা সে নিজের সাথেও লিঙ্ক করতে পারেনি, এইরকম সংখ্যা ছিল 32 লক্ষ। তাদের নোটিশ দেওয়া হয়েছে শুনানিতে। আর এছাড়া প্রায় 1,20,00,000 মানুষের কাছে নোটিশ গেছে, যাদের নাম বা অন্যান্য তথ্যের যা আছে ইলেকট্রাল রোলে 2025-এর রোলে, তার সাথে 2002 রোলের যে তথ্য আছে তার মধ্যে কিছু না কিছু অসঙ্গতি বা অমিল পাওয়া গেছে। তো এই সংখ্যাটা দুটো মিলিয়ে হচ্ছে 1.5 কোটি। আর এর মধ্যে অনেক অংশে যারা ভোটার আছেন তারা তাদের নথি দেখাতে পারবেন, সুতরাং তারা থেকে যাবেন রোলে। যে এবারে যে প্রশ্নটা বারবার করে সামনে আসছিল
যে ইলেকশন কমিশন কোথাও যেন একটা যে পদ্ধতিতে কাজ করছে সে পদ্ধতিটা ঠিক নয়। এই পদ্ধতি নিয়ে বারবার শাসক দল প্রশ্ন তুলেছে। আপনি যদি একটু বলেন যে মানে এই পদ্ধতি কীভাবে কাজটা হচ্ছে একটু যদি বলেন। এই এসআইআরের কাজটা যেটা শুরু হয়েছে সেটা প্রথমে আমাদের বুথ লেভেল অফিসার তারা বাড়ি বাড়ি গেছেন, এনিউমারেশন ফর্ম 2 কপি করে দিয়েছেন প্রতি বাড়িতে, প্রতি ইলেক্টরের জন্য, প্রতি নির্বাচকের জন্য। নির্বাচক সেই সেই ফর্মটা হচ্ছে ইউনিক ফর্ম, প্রত্যেক নির্বাচকের আলাদা ফর্ম, তো দেখি কিউআর কোড দেওয়া আছে। তিনি সেই ফর্ম ভর্তি করেছেন। 2002-এর রোলে তিনি যদি নিজে থেকে থাকেন তাহলে তিনি তার তথ্য দিয়েছেন, অর্থাৎ পার্ট নাম্বার এবং ক্রমিক সংখ্যা কত, তার সিরিয়াল নাম্বার কত, এটা দিয়েছেন। যদি তিনি নিজে না থেকে থাকেন 2002 রোলে, তাহলে তার বাবা বা ঠাকুরদা বা দাদু তার নাম দিয়েছেন এবং তার ওই রোলে ক্রমিক সংখ্যা কত ইত্যাদি সেই তথ্য দিয়েছেন। এবার এই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে বিএলও এই ফর্মগুলো ওখান থেকে নিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে তুলে নিয়ে এসছেন, নিয়ে এসে তার কম্পিউটার সিস্টেমের মধ্যে বা মোবাইল ফোনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে সেগুলোকে ভরে দিয়েছেন সিস্টেম ডেটাবেসে। এর পরবর্তীকালে যারা ফর্ম জমা দেননি বা বিভিন্ন কারণে অনুপস্থিত হতে পারেন, হয়তো স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন, এরকম হতে পারেন, মৃত হতে পারেন, সেই সব ফর্ম তো ফেরত আসেনি বিএলওর কাছে। সেই কেসগুলো তাহলে এএসডিডি অর্থাৎ মৃত বা স্থানান্তরিত এই লিস্ট তৈরি হয়েছে। এই যা রোল 2025-এর রোল নিয়ে কাজ শুরু হয়েছে, যারা স্থানান্তরিত হয়েছেন বা এএসডিডি লিস্টে এসছেন অর্থাৎ যারা মৃত ইত্যাদি, তাদের নামগুলো বাদ যাবে। এই 2025-এর অক্টোবরের রোল থেকে বিয়োগ করা হয়েছে এই সমস্ত নাম দিয়ে ড্রাফট রোল পাবলিশ হয়েছে 16ই ডিসেম্বর 2025। ড্রাফট রোল পাবলিশ হওয়ার পরে এই ড্রাফট রোলের ওপর যদি কারোর কোনো আপত্তি থেকে থাকে, কোনো রকম অবজারভেশন থেকে থাকে, যে কোনো নির্বাচক তিনি অ্যাপ্লাই করতে পারেন সংশোধনের জন্য, বা যদি দেখেন যে তার নাম নেই ওখানে, তার মানে নাম তোলার জন্য তিনি আবেদন করতে পারেন, বা যদি দেখেন যে এমন কোনো ব্যক্তির নাম আছে যার নাম থাকা উচিত নয় কারণ তিনি মৃত বা স্থানান্তরিত ইত্যাদি, তিনি সেটার জন্যও আবেদন করতে পারেন ফর্ম 7-এ। এই প্রক্রিয়াটা একদিকে চলছে। আর দ্বিতীয় যেটা হয়েছে যে ইলেকশন কমিশন এই যে তথ্য, যে 2002-এর রোলের যে তথ্য ছিল আর 2025-এর রোলের যে তথ্য আছে, এই দুটো তথ্য বিশ্লেষণ করে যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনারা বলছেন, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলোকে বের করেছেন, সেইগুলো নোটিশ দিয়ে শুনানি করা হচ্ছে। কোথাও কি চক্রবর্তী, চট্টোপাধ্যায়, ধরো গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি, এই ধরনের ভুলগুলোর জন্য ডাকা হচ্ছে, অনেকে অভিযোগ করছে? না, এটা ভুল বলবো না, এটা যেখানে নামের পদবি বা নামের বানান ইত্যাদির মধ্যে একজন যদি কেউ চক্রবর্তী লেখেন, তারপরে যদি চক্রবর্তীর বানান অন্যরকম লেখেন পরবর্তীকালে, তাহলে এমনও তো হতে পারে সেটা দুটো ব্যক্তি, শুধু কম্পিউটার তো সেটা বুঝতে পারছে না। সুতরাং সেক্ষেত্রে ডাকা হচ্ছে এবং সেটা যা হওয়া উচিত, যেটা রোলে যা হওয়া উচিত, সেই রোলে সেই সংশোধন করার চেষ্টা হচ্ছে। মানে এই যে আপনাদের যে এত দ্রুততার সঙ্গে কাজগুলো চলছে, প্রক্রিয়াটা চলছে, একজন শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন আসছে যে এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব? একটা বিশাল কর্মযজ্ঞ চলছে এবং এতে ইনভলভড আছেন প্রায় 7,000 এইআরও, জেলা শাসক, তাদের সম্পূর্ণ মেশিনারি, 1 লক্ষর কাছাকাছি বিএলও এবং তাদের সুপারভাইজার, প্লাস বেশ কিছু অবজারভার। তো সবাই মিলে এই কর্মযজ্ঞ চলছে। আমাদের সত্যি এটার কোঅর্ডিনেশন করতে হচ্ছে যাতে এটা সঠিকভাবে সঠিক সময় করা যায়। আমার মনে হয় যে খুব বেশি সমস্যা হওয়া উচিত নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে, 6টি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশনকে। শেষ পর্যন্ত ঠিক টাইমে তালিকা প্রকাশ পাবে তো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সুপ্রিম কোর্ট এবং নির্বাচন যে চিঠিটা দিচ্ছে, এই প্রশ্নটা উঠছিল, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।